আসসালামু আলাইকুম। আমি আমাদের এই বছর যে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার আইসিটি এমসিকিউ সেটার মোস্ট প্রবেবল লজিক্যাল যে সলিউশনটা আছে সেটা নিয়ে আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কিছু কোশ্চেন ছিল কনফিউজিং এবং কিছু কোশ্চেনে মিস্টেক ছিল। আমরা আস্তে আস্তে চেষ্টা করি মানে র্যান্ডমলি ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলো সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আলাপ করার জন্য। তো প্রথম যেটা প্রশ্ন ছিল যে আমাদের এই 1 নম্বর প্রশ্নটা সেটা নিয়ে যদি আলাপ করি, মানে দেখা যাচ্ছে যে এইটার বাইনারি কমপ্লিমেন্ট কি হবে, অর্থাৎ বাইনারি কমপ্লিমেন্ট। তো বাইনারি কমপ্লিমেন্ট নিয়ে যেটা আমরা জানি যে আমাদের যেটা দেওয়া আছে, যে ভ্যালুটা দেওয়া আছে প্রত্যেকটা ভ্যালুর উল্টাটা হবে। তো প্রথমে আমরা ট্রাই করবো প্রসেস অফ এলিমিনেশনের জন্য। তো দেখেন আমাদের যে প্রথম তিনটা অপশন দেওয়া আছে সেখানে এই মানে সবচেয়ে ডান দিকে যে সংখ্যাটা আছে ওয়ান, তার উল্টাগুলো জিরো আকারে দেওয়া আছে। তো আমরা এটা মোটামুটি নিশ্চিত যে ঘ নাম্বারটা হবে না। কেন হবে না? কারণ এখানে হচ্ছে যে এই ওয়ানেরটা ওয়ানই আছে, সেটা বাদ। তো বাকি যেগুলো আছে আমরা যদি একটু শুরুর দিকে দেখি, যে ওয়ানের কমপ্লিমেন্ট অবশ্যই কি হবে, জিরো হবে। তো এখানে আবার ক এবং গ নাম্বার ওয়ানের কমপ্লিমেন্ট ওয়ান দেওয়া আছে, সো এই দুইটাও বাদ, এই দুটো বাদ। সো আশা করি এটা মোটামুটি দেখলে বোঝা যাচ্ছে যে এইটাই অ্যান্সার হবে। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের। তারপর যদি আমাদের 2 নম্বর প্রশ্নটা দেখি, যে ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়, তো এটা মোটামুটি আমাদের বইয়ে দেওয়া আছে। আমরা যদি দেখি এটা চেক করলে পাবো এটা হচ্ছে লেজার হবে, আলফা বিটা গামা। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ টাইপের, বা এটা মানে ওয়েভলেন্থের ব্যাপার স্যাপার আছে, তো এটা আমাদের দরকার নেই। আমাদের বই যেটা ফাইবার অপটিক আছে সেটা লেজার হিসেবে যায়, বা আমরা যেটা দেখে থাকি। আচ্ছা, তারপর হলো 2 নম্বর দ্বারা আমাদের হয়ে গেল। দেন আমরা যদি আমাদের তৃতীয় কোশ্চেনে চলে যাই, যে এখানে একটা তথ্য দেওয়া আছে, এখান থেকে 3 এবং 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তো এখানে দেখেন www.allnews.com। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 3 নম্বর কোশ্চেন যেটা করছে যে এটা কোন প্রকৃতির। তো আমরা জানি ডট কম যদি থাকে, এখানে যেহেতু ডট কম দেওয়া আছে, কম মানে হচ্ছে কোম্পানি, সো এটা হচ্ছে আমাদের অবশ্যই মানে বাণিজ্যিক হবে। এটা যদি সরকারি বলতাম তাহলে হয়তো ডট গভ, যদি শিক্ষা বলতাম তাহলে আমরা বলতাম যে ডট এসি, আর যদি আন্তর্জাতিক লিখতাম ডট ইন লিখতাম। তো এটা আমাদের মোটামুটি সব হলো। দেন হচ্ছে যে এই তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল, দেখেন এখানে ভিজিটের কথা বলছে, আপলোড করার কথা বলে নাই। তো ভিজিট করতে হলে এটা অবশ্যই এইচটিটিপি হবে, যেটা আমরা নর্মালি লিখে থাকি এইচটিটিপি https://www.facebook.com লিখে থাকি। তো এটাও আমাদের মোটামুটি ক্লিয়ার। তাহলে 4 নাম্বারটা আমরা করলাম। তারপরে পরবর্তীতে যদি আমরা একটু দেখি, যে এটা একটা সি প্রোগ্রামিং থেকে আসছে ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য। তো আমরা জানি ক্যারেক্টারের জন্য %c দিতে হয়। আহ, মোটামুটি ছোট ভগ্নাংশ যদি থাকে তাহলে ফ্লোট এফ দিই, ইন্টিজারের জন্য পার্সেন্ট দিয়ে দিই। আর পার্সেন্ট এলএফ হচ্ছে লং ফ্লোট বা বড় ধরনের ভগ্নাংশের জন্য। তাহলে 5 নাম্বারটা সলিউশন হয়ে গেল। আমি আর কি পাশাপাশি র্যান্ডমলি সলিউশন দিচ্ছি। দেন আমি যদি 10 নাম্বারটা দেখি, এই পাশে যে এই হ্যাশ, তারপর হচ্ছে কয়টা, এখানে তিনটা হেক্সাডেসিমাল আকারে দেওয়া আছে, এটা কোন রং নির্দেশ করে? তো সাধারণত আমাদের বইয়ে এই সবগুলো জিরো অথবা এফ দেওয়া আছে। তো সবগুলো জিরো থাকলে তো কালোই হবে, আর এটা হচ্ছে সাদা, সেটা সাদা রং আমরা দিয়ে দিচ্ছি। সায়ান নীল লাল এগুলা সাধারণত এত জটিল বোর্ড পরীক্ষায় দেওয়ার কথা না, তারপরও যদি দিয়ে দেয় সেটা কিছু করার নাই। বাট এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে তিনটা তিনটা 6টা এফ যদি দেওয়া থাকে এটা হচ্ছে সাদা রং। যদি সবগুলো জিরো থাকতো তাহলে আমরা বলতাম ব্ল্যাক। তো এটা যদি একটু ভ্যালিডেট করতে চাই যে এটা কোথায় দেখতে পারি, এটা হচ্ছে আমাদের, বা আমি একটা বই থেকে দেখাচ্ছি, আমাদের যে মাহবুব রহমানের বই, এই যে এইচটিএমএল এর যে বই, যে এইচটিএমএল এর যে ধারণা ছিল। তো আমি ওই চ্যাপ্টারটা চলে যাই, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে যদি আমরা যাই, তো ওই পেজের যে কালারিং সেকশন থাকবে, তো ওইটা আগে বলে নিই, ওই যে যেটা বলতেছিলাম যে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, বা আমরা যদি বলতাম যে কিরকম হবে, এখানে দেখা যাচ্ছে মোটামুটি যে আমরা একটু আগে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে যে আমাদের ডট কম কমার্শিয়াল, বা এটা হইলে এরকম ছিল, আর ছিল আমাদের এখানে ছিল গভর্নমেন্ট ছিল, ইন্টারন্যাশনাল ছিল, আর এডুকেট ছিল। এডু, এটা এডু লিখি, আবার এসিও লিখি, একাডেমিকও লিখি, দুইটাই যেটা যে কোনো একটা দেওয়া থাকলে এটা হবে, এটা অপশনে আশা করি।
আমরা যদি এরপরে চলে যাই যে ওই যে কালারিং এর কথা যেটা ছিল পেজ কালার, আসলে আমরা যদি দেখি এখানে অনেকগুলো অ্যান্সার হইতে পারে, মানে অনেকগুলো পরীক্ষা আসার মতো আছে, বাট আমরা আশা করি সিম্পল যেগুলো আছে সেই কালার কোডটাই দিবে। তো সিম্পল কালারের মধ্যে আমরা ওইখানে যেটা জানি যে ওই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে এই কালার কোডটা দেওয়া থাকবে আর কি। আমি আর কি নর্মালি বই থেকে নিয়ে আসতেছি, একদম ডাইরেক্ট পেজ নাম্বার চলে যায়নি, যাতে আমরা মানে চেক করতে গেলে আমরা বুঝতে পারি যে কোন সেকশন থাকবে। এটা একচুয়ালি বেসিক্যালি থাকবে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে, যেখানে কথাবার্তা হবে ওই জায়গাটা গেলে আমরা পাবো আশা করি। তো এই যে মোটামুটি এখানে এই যে কালারের কথা আসতেছে এখনো, কালার কোন কোন ধরনের হইতে পারে, কি কি কালার স্ট্রাকচার থাকবে, বা মানে আসলে কালারটা কিভাবে দিব, যে RGB ভ্যালু ব্যবহার করেও কিন্তু কালার নির্দিষ্ট করা যায়। প্লাস হচ্ছে এখানে আমরা এই মানে বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কনসেপ্ট থেকে আমাদের কালার কনসেপ্টটা আসবে। এই যে এখানে একটা কালার চার্ট দেওয়া আছে, তো আমরা যেটা বলছিলাম ব্ল্যাক, ব্ল্যাক হলে সব কয়টা জিরো হইতে, এটা হেক্সাডেসিমাল ভ্যালু করে দেওয়া আছে। দেন ব্লু হইলে এখানে দুইটা এফ হবে। এটা এটা নিয়ে বিস্তারিত খুব বেশি ঝামেলা নাই, জাস্ট আমি ওইটাই বললাম যে যদি কোনো কারণে প্রশ্ন খুব কঠিন হয়, ব্যাড লাক তাহলে এরকম হবে। নাহলে আমাদের যেটা আছে হোয়াইট, এই যে সবগুলা, বা ইয়েলো, এটাও কাছাকাছি আছে, তখন সব দিতে পারে। হোয়াইট এটা আমাদের সলভ হয়ে গেছে, আমরা এটাতে মোটামুটি আগে গেলাম। এখানে ছিল হোয়াইট। আচ্ছা, দেন কোডিং এর দুইটা প্রশ্ন আছে, কোডিং এর প্রশ্ন একটু পরে সলভ করি। আর এদিকে যদি দেখি, আচ্ছা যে ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটা, তো ক্লাউড কম্পিউটিং এর দেখেন লাইসেন্স ফি লাগবেই, অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ রাখা যায় না, কারণ এটা আমি আরেকজনের মাধ্যমে করতেছি। আর তথ্যের গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে না। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে মানে সাশ্রয়ী আর সহজলভ্য, এই দুই এটাই। কারণ ফি লাগবে, যেমন আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতেছেন, ফ্রিতে যতটুকু পারতেছেন, প্রো ব্যবহার করলে আপনার ফি দিতে হবে। আর গুগলের উপরে আপনার কন্ট্রোল থাকবে, আপনার গুগলে যতক্ষণ আপনার লগ ইন করতে পারবেন ততক্ষণ কন্ট্রোল আছে, এর বাইরে থাকলে কিন্তু আপনার কন্ট্রোল থাকবে না। ওরা কিন্তু বলে অন্যান্য থার্ড পার্টি অ্যাপ দিয়ে অনেক সময় লগ ইন করতে গেলে যে ওরা ফাইল আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, আর তথ্যের গোপনীয়তা বজায় থাকে। ক্লাউড কম্পিউটিং এর সাথে আসলে গোপনীয়তার কোনো সম্পর্ক নেই, আপনি যে কোনো জিনিস যে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে দিলেই সে এটা গোপনীয়তা রাখবে বলে বলে থাকে, বাট এটা ব্রিচ হইলে সমস্যা হইতে পারে। তারপর আমরা মাহবুব রহমান স্যারের যে বইটা আছে ওইখান থেকে দেখে নিতে পারি যে ক্লাউড কম্পিউটিং নিয়ে কি ছিল। আমরা যদি একবার হোমে চলে যাই, প্রথমে মানে বইয়ের শুরুতে প্রথমে আমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ক্লাউড কম্পিউটিংটা কোন চ্যাপ্টার থেকে আসছে। তো এটা আসলে কমিউনিকেশনের দিকে আছে, যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দেখা যাচ্ছে যে কমিউনিকেশন যদি দেই, তাহলে আমরা এদিকে যদি 174 পেজের কাছাকাছি, 78 পেজে যাচ্ছি, তাহলে এখান থেকে দেখা যাবে যে ক্লাউড, এই যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, সুবিধার মধ্যেই দেখা যাচ্ছে যে এই যে সহজে তথ্য প্রকাশ আছে, তারপর হচ্ছে সহজপ্রাপ্যতা, ফ্লেক্সিবল যেটা আছে। আর নিরাপত্তার কথা হচ্ছে যে আমরা যদি অসুবিধার দিকে দেখি, অসুবিধা হচ্ছে এই যে যেটা বললাম যে যেহেতু নিজেরই নিয়ন্ত্রণে থাকে না, তাহলে নিরাপত্তাও কম হবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে সার্ভিস ফি দিতে হবে। সেখান থেকে বোঝা যাচ্ছে মোটামুটি যে আমাদের অ্যান্সারটা সহজপ্রাপ্যতা যেটা ছিল, যে এই যে সাশ্রয়ী আর সহজলভ্য। আর লাইসেন্স ফি লাগে, এটা তো মানে ওখানে অসুবিধাতে দেওয়া আছে, যে যে আপনার সার্ভিস ফি প্রদান করতে হবে, তো এটা কিন্তু একটা অসুবিধা। তাহলে আমাদের ওই যে সহজপ্রাপ্যতা, এটা হচ্ছে আমাদের একটা সুবিধা আর কি, এটা সহজে পাইতে পারি। আর হচ্ছে এটাই তো, তাহলে এটা আমরা সুবিধা, এটা বুঝতে পারলাম। আমরা এটা সাশ্রয়ী হবে, অপারেটিং এর খরচ কমান সম্ভব, তাহলে এটাও মোটামুটি গেল। সার্কিটেরটা এবং প্রোগ্রামিং এটা একটু পরে আসি, এটা মোটামুটি আমরা সলভ করার চেষ্টা করি। তো এই পাতায় যেটা দেখলাম মোটামুটি এগুলা প্রশ্ন নর্মালি ছিল, সহজই ছিল। এবার যদি একটু কোডিং এর প্রশ্নে আসি, হ্যাঁ, তো কোডিং এর প্রশ্নে প্রথমে বোঝা যাচ্ছে এই 6 নাম্বার কোশ্চেনটা যে এই আইসিটি কতবার দেখাবে। তো এখানে কন্ডিশনটা প্রথম খেয়াল করতে হবে যে আই এর মান 3 থেকে শুরু হয়েছে, আই এর মান 2 করে বাড়বে। তার মানে কি কি হইতে পারে, আমাদের এখানে 3 এর পরে আসবে আমার 5, তারপরে আসবে 7, তারপরে 9, 11, 13। এখন আমরা কি দেখছি 15 থেকে ছোট অথবা সমান, তার মানে 15 পর্যন্ত যাবে, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে।
এখন বলছে যে একটা জিনিস খেয়াল করতে হবে যে আই এর মান যদি 7 এর সমান হয় অথবা আই এর মান যদি 12 এর বড় হয় তাহলে কি হবে, কন্টিনিউ হবে, অর্থাৎ কি প্রিন্ট হবে না। এখানে কন্টিনিউ বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের এটা কি স্কিপ করবে, যে কন্ডিশনটা দেওয়া আছে এটা কি স্কিপ করে যাবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আইসিটি আর আদারওয়াইজ আইসিটি প্রিন্ট হবে, মানে ওই কন্ডিশনটা আই এর মান যদি 7 এর সমান হয় তার মানে এটা বাদ যাবে, 7 হলে আমরা প্রিন্ট করব না। আর যদি 12 থেকে বড় হয় তার মানে 12 বড় কে আছে, 13 আছে আর 15 আছে, এছাড়া কি হবে, আই এর মান প্রিন্ট হবে, মানে আইসিটি প্রিন্ট হবে। এটা হচ্ছে সহজ কথা। আই এর মান 3 থেকে শুরু। সো আই এর মান আমরা চেক করব, অর্থাৎ আই এর মান যদি 3 হয় তাহলে একবার আইসিটি প্রিন্ট হবে, আই এর মান 5 হলে একবার আইসিটি প্রিন্ট হবে, 9 হলে প্রিন্ট হবে, 11 হলে প্রিন্ট হবে। আচ্ছা, তারপরও আমরা জাস্ট মানে সিম্পলিসিটির জন্য যে আমাদের কোডটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটু জাস্ট একটু কোডিং করে নিই। অনলাইন আইডি, নর্মাল একটা আইডি, মানে কোনো ঝামেলা নাই এখানে। 7 থেকে মানে 7 সমান, আর হচ্ছে আমাদের 12 থেকে যদি বড় হয় তাইলে আমরা কোনো, তো এটা অন হইতে হইতে আমি এই পাশে একটু জাস্ট কোডটা লেখা রাখি। কোডটা তো আমাদের ফিক্সডই মোটামুটি। এখানে হচ্ছে হ্যাশ ইনক্লুড এসটি বিআইও ডট, আমি সিতে লিখতেছি আর কি করতে। তারপর হচ্ছে ইন্ট নেম, মানে ওখানে অলরেডি দেওয়া থাকবে আশা করি এটা, তারপর আমি লেখা রাখতেছি। তো দেখি ওখানে, হ্যাঁ চলে আসছে, আমরা এখান থেকে সি নিই। আচ্ছা, এই যে আমার তোর কোড আছে, তোর কোড আমার লেখা লাগলো না, যেখানে পিসিটি লিখি আইসিটি। আচ্ছা, আর ফাইনাল আমাদের এখানে কি ছিল, আইডি ক্লিয়ার করে রাখি, আই, তারপর হচ্ছে ফর আই এর মান হচ্ছে 3, আই এর মান হচ্ছে 15 সমান অথবা বড়, দেন হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 2। আশা করি দেখা যায়, তো আমি একটু বড় করে লিখছি। এটা ছিল মোটামুটি, তারপর হচ্ছে ব্রেকেট শুরু হয়েছিল, হ্যাঁ এখানে ছিল, আর ছিল ইফ, ভিতরে আর কি, ইফ আই ইকুয়াল 7, সরি, অথবা আই ইজ গ্রেটার দেন 12, 12 যদি হয় তাহলে কন্টিনিউ। আচ্ছা, আর নাই যে প্রিন্ট, এই কোডটা যদি দেই নর্মাল, তাহলে ওই যে আইসি, আচ্ছা আচ্ছা, আইসিটি কয়বার প্রিন্টের সাথে একটা স্পেস দিই, বা আমি একটা ট্যাব দিয়ে রাখি, একটা নিউ লাইন দিই বোঝার জন্য আসলে কয়বার হয়েছে। ওই যে 4বার যেটা বললাম। এখন আমি যদি একটু দেখতে চাইতাম যে কত কত ভ্যালুর জন্য প্রিন্ট হয়েছে, তাহলে আমি জাস্ট এখানে একটা পার্সেন্ট দিয়ে দিয়া, পার্সেন্ট দিয়ে দিয়ে, পার্সেন্ট দিয়ে এটা পরে নেই, পার্সেন্ট দিয়ে দিয়ে একটা হাইপেন দিয়ে রাখি, এটা বোঝা যায় তো। আচ্ছা সরি, ভ্যালু দিই, পার্সেন্টের পর ভ্যালু দিইনি, মানে পরিচয়টা দিইনি, লাগবে না, এটা জাস্ট আমরা বোঝার জন্য দিচ্ছি আর কত কত ভ্যালুতে আসছে। ওই যে 3 5 9 11 যেটা আমি দেখাইছিলাম, আশা করি তবে যে 3 5 9 11 যেটা অ্যান্সার হচ্ছে কয়বার, তাহলে 4বার দেখাবো, কোডিং এটা সলভ হয়েছে। আচ্ছা, তাহলে এই পেজের মোটামুটি মনে হয় সার্কিটেরটা বাদে সবগুলো সলভ হয়েছে। তো বাকি যেটা বাকি ছিল, এই কোটের এই প্রশ্নটা ভুল ছিল, এই উদ্দীপকের 11 নম্বর প্রশ্নটা ভুল ছিল, কারণ বলতেছি যে দেখেন এখানে আই এর মান অলরেডি 15 দেওয়া আছে, জে এর মানটা দেওয়া নাই, যে জে এর মান ইনিশিয়াল করে নাই, কিন্তু দেখেন জে এর মধ্যে আবার জে প্লাস প্লাস দিয়ে দিচ্ছে, আবার প্রিন্ট এফ এ পিটা দিছে বড়, প্রিন্ট এফ এ পি দিলে জীবনেও প্রিন্ট হবে না, ভুল হবে।
সো আবার একটা হচ্ছে আই এর মান যেখানে যেখানে 15 আছে আই এর মান বাড়বে কিনা। আমি জাস্ট এই কোডটা তো আশা করি আমাদের মনে আছে। আই এর মান হচ্ছে 15, জে জে এর মান হচ্ছে জে প্লাস প্লাস। আগে যে কোডটা ছিল ওইখানে এডিট করে দিই, ইনডেক্সে রাখি যেতে ওরা দেখাইতে চেয়েছিল। আচ্ছা আই এর মান কত ধরছিলাম, আই এর মান ধরছে 15, আর এটা জে ডিক্লেয়ার করছে। দেন কি করছে, জে ইকুয়ালস টু জে প্লাস প্লাস দিয়ে দিয়েছে, দিলাম জে প্লাস প্লাস। আচ্ছা তারপর প্রিন্ট করতে কি বলছে, আসলে মানে আই এর মানে প্রিন্টে জে এর মানটা এখানে দেখাইতে চাইছিল। আমি একটা স্পেস দিলাম, ডিলিট দিলাম, আই এর মানে জে এর মান দেখাইতে চাইছি। মানে মেন উদ্দেশ্য হচ্ছে আই এর মানে 15 ছিল, জে এর মধ্যে আসলে আই এর মানটা রাখা তারপর বাড়ানোর কথা ছিল। তো আগে আগের ওদের কোডটা লিখি, এই নর্মাল কোডটা লিখলে জে এর কোনো ভ্যালু আসবে না, কারণ জে এর কোনো ভ্যালু আমি দেই নাই ইনিশিয়াল করে। আর যে ওরা যেটা দিছিল বড় হাতের পি, জীবনও কোড রান হবে না, এটা তো প্রথমে ইরর আসবে। আগে ওদের কোডটা যে ভুল সেটা দেখাইলাম, মানে আমরা যেটা দেখে করতেছিলাম যে যে আই জে, আই এর মান 15, জে জে এর মান জে প্লাস প্লাস, আর বড় হাতের পি দিছে। আচ্ছা দেন আমরা আবার আবার কোডটাতে যাই, এটা অ্যাকচুয়ালি কিরকম আসার কথা সেটার একটা আইডিয়া দিচ্ছি আর কি। এখানে আসলে জে ইকুয়ালস টু যদি আই প্লাস প্লাস দিতাম, মানে জে এর মধ্যে আমি আই এর মান রাখলাম, কারণ যেহেতু কোনো মানই অ্যাসাইন করি নাই, তাইলে অন্তত একটা মান দেখানোর কথা আর কি। আচ্ছা এই যে এখন এই 16 আর 15 কি আমার অপশনে ছিল কিনা, এই যে 16 আর 15 কিন্তু এই যে আগে আই এর মান দেখাইছি তারপরে জে এর মান দেখাইছি। তো এই যে 16 15 কোনো অপশনে নেই, 15 16 আছে, 15 15 আছে, 16 17 আছে। সো এটা যে ভুল, এটা আগেই বলে দিলাম 11 নম্বর প্রশ্নটা। তো এই যেখানে আসলে যে ব্যাপারটা হয়েছে, আই এর মান অলরেডি 15 ছিল। আর আই প্লাস প্লাস মানে কি, আই প্লাস প্লাস মানে হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হইলেই আই এর মান বাইরে যাবে। মানে 8 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইনে যখনই প্লাস প্লাস লিখছি, তাইলে হচ্ছে কি বাইরে যাবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, আমি যদি এখানে আই প্লাস প্লাস না দিয়া প্লাস প্লাস আই দিতাম, তাহলে কি হইতো, কোডটা কি আমার একই অ্যান্সার দিত। দেখেন এখানে কি দেবো 16 16 দিচ্ছে, এর কারণ কি, এর কারণ হচ্ছে যে আই এর মানটারে আমি বাড়ায় জে এর মধ্যে রাখছি। যতক্ষণ পর্যন্ত রাখছি ততক্ষণ পর্যন্ত জে এর মান কি ছিল, 15ই ছিল। কিন্তু এই লাইনটা যখন প্রিন্ট হবে পরের বার, তখন মানে এক বাইরে যাবে। আবার এই সেম কোডটা যদি আমি এইখানে করতাম আই প্লাস প্লাস, তাহলে কি হইতো, এই যে আই এর মান কি হইছে, আই এর মান 15, আই এর মানটা কি করবে, পরে বাড়বে, মানে পরের লাইনে গিয়ে বাড়বে, এখন বাড়বে না, পরের লাইনে গিয়ে বাড়বে। তো পরের লাইনে গিয়ে বাড়ার কারণে আই এর মান যেটা 15 সেটাই জে এর মধ্যে রয়ে গেছে। কিন্তু পরের লাইনে গিয়ে যখন আমি আবার আই রে এখানে প্রিন্ট করছি, তখন আমার আই এর মান হচ্ছে 16, বাট জে এর মান 15 হয়েছে। কিন্তু আমি যখন এটারে চেঞ্জ করে দিছি, মানে আই প্লাস প্লাস এর পরিবর্তে আমি যদি জাস্ট এই প্লাস প্লাস আই দিতাম, তাহলে যেটা হয়তো আমরা একটু আগে দেখছিলাম, প্লাস প্লাস আই মানে আই এর মান অলরেডি আমি একবার ফেলাইছি, মানে আই এর মান অলরেডি কি হয়ে গেছে, 15 থেকে 16 হয়ে গেছে। তো 16টারে আবার কোথায় রাখছি, জে এর মধ্যে রাখছি, অতএব কি হবে, অতএব রান দিলে দুজনে আমার 16 আসছে। তাহলে এটা অ্যান্সারটা ভুল ছিল, এটা দেখলাম। তাহলে এই পেজেরও মোটামুটি আমাদের শুধুমাত্র সার্কিটেরটা বাদ আছে। আচ্ছা ঠিক আছে, সার্কিট নিয়ে একটু বলি। এই কোশ্চেনটা এখানে আমার এই যে যার থেকে এটা নিয়েছি, ক্যাম স্ক্যানার এত সুন্দর করে হয়তো স্ক্যান করছে যে যে বি এর উপর একটা বার মিস হয়ে গেছে, এটা দেখা যাইতেছে এর উপর একটা বার আছে, বি এর উপর একটা বার আছে, এটা আমরা বুঝে নিই। মেইন প্রশ্ন ছিল আর কি, এটা নিয়ে প্যানিকের পিছনে। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে এই ডিজাইনটা, মানে এই যে এইটারে এইভাবে প্যারালাল এ আর বি দেওয়া, বা এই দুইটা জিনিস পাশাপাশি দেওয়া, এই জিনিসটা আসলে আমাদের বইয়ে দেওয়া ছিল এন্ড গেট অর গেটের সময়। আচ্ছা এই বারটা দিয়ে রাখি, বারটা আছে, হ্যাঁ এটা মানে আমরা জানি এবার বিবার আছে। তো এটা আসলে আমরা যারা পড়ছি, আমি যদি একটু মাহবুব রহমান স্যারের বইটাতে যাই, তো আবার যদি আমাদের একদম হোমে চলে যাই, এটা হচ্ছে আমাদের এই থার্ড চ্যাপ্টারে যে বুলিয়ান যে ডিভাইস ছিল, বুলিয়ান অ্যালজেব্রার পরে যে মৌলিক গেট, এই মৌলিক গেটে লজিক গেটের এখানে এটা বলা আছে। তারপর আমরা যারা ভুলে গেছি একটু দেখে নেই, যে লজিক গেটে আসবো, যে লজিক গেট, লজিকের মৌলিক গেট এন্ড গেট অর গেট, এই এন্ড গেট অর গেট যখন এই যে, অর্থাৎ
অর গেট মানে হচ্ছে এ আর বি হবে প্যারালাল। এ আর বিটা কি আছে, প্যারালালি আছে। তো এখানে বেশি পড়ে গেছে, তো এখানে যেটা এ আর বিটা প্যারালালি আছে, এইটা মানে হচ্ছে এ প্লাস বি। আর যদি ওরা পাশাপাশি থাকে, এই যেমন এ এর পাশে বি আছে, এ এর পাশে বি আছে, এ এর পাশে বি, এটা হচ্ছে আমার এন গেট, মানে দুইটা গুণ অবস্থা থাকবে। আর যদি আমরা বলছিলাম যে দুইটা যদি প্যারালালি থাকে, তাহলে হচ্ছে কি এ প্লাস বি। আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নের দিকে যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে একটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ বার প্লাস বি। এই দুইটা হচ্ছে, মানে এটা হচ্ছে এ প্লাস বি, এই অংশটা আমি বলতে পারি এ প্লাস বি, আর এই অংশটা হচ্ছে এ বার যোগ বি বার। এই দুইটা আবার কি আছে, গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তো আমি একটু মানে ভালো করে লেখার জন্য একটু বড় করে লিখি এখানে, যাতে আমার জিনিসটা বোঝা যায়। তাহলে একটু ব্রেকেট দিয়ে লিখবো, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি সাথে আবার ডট গুণন আছে, এ বার, আমি বারটারে ওইভাবে দিছি, সেটা একটু বড়। এখন এখান থেকে আসলে আমি পামুটা কি, এর পরের লাইনে যদি আমি যাই, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ আমাদের যে নর্মাল এই এ এর সাথে এবার গুণ হবে। আমি যদি একটু লেখার চেষ্টা করি, এর সাথে এবার গুণ হয়েছে, আর হচ্ছে আবার এর সাথে বি বার গুণ হবে। এটা তো নর্মাল গুণ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আবার এই বি এর সাথে এবার তো আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই, আমি একটু আগে পরে লিখলে যে কথা, নর্মাল লিখলে একই কথাই হইব। আবার এই বি এর সাথে বি বার, বি এর সাথে বি বার দিলাম। এখানে যেগুলা এই এই সেকশন গুলো, এটা হয়ে যাবে জিরো, কারণ এটা তো ডট গুণ, নিজের সাথে নিজের ইনভার্স গুণ হইলে জিরো হয়ে যাবে, এটা সবাই জানি আমরা। তারপরও এই একটা লাইন একটু ঘুরাই লিখি, তাহলে দিন শেষে আমার যেটা থাকতেছে যে এ বি বার আর এ বার বি, যেটা আসলে এক জোর গেট। একটু ঘুরাই লিখি, মানে দুইটা ভ্যালু চেঞ্জ আছে, এ বি বার আর এ বার বি, তাই না, এক জোর গেট আছে। তো এটা যদি আমরা আমাদের কোশ্চেনের দিকে যাই, কোশ্চেন যেটা দেওয়া ছিল এদিকে তাকাইলে, তাহলে এখান থেকে বোঝা যায় মোটামুটি এটা হবে এই যে খ নাম্বারটা, এ বার বি যোগ এ বি বার। হ্যাঁ, এটা হবে। এখন বলছে যে উদ্দীপকে ওয়াই এর মান কখন জিরো হবে। তো আমরা এক জোর গেটের ক্ষেত্রে নর্মালি কি জানি, এক জোর গেটের ক্ষেত্রে কিন্তু আসলে এই মানে নর্মালি আমাদের, আমরা টেবিল জানি। হ্যাঁ, এখানে আরেকটা অ্যাড করার কথা ছিল, কলাম, আরেকটা কলাম, এটা ঠিক আছে। আমরা এটা যেটা জানতাম, এক জোড় গেটের ক্ষেত্রে যদি এ আর বি দেওয়া থাকে, তাহলে আমরা যেটা এ এক জোড় বি যেভাবে লিখতে পারতাম, সেটা হচ্ছে যে এখানে আসলে মানে এই এই ফরম্যাটটাতেই লিখি, তাহলে মনে থাকবে আসলে। তো এখানে যেটা ছিল আমাদের, জিরো জিরো থাকলে আমাদের আউটপুট হবে কি, দুইটাই যদি সেম হয় তাহলে জিরো হবে। আর হচ্ছে যে আমাদের যদি ভিন্ন থাকে, জিরো আর ওয়ান থাকে,
তাহলে আমরা বলছি আমার আউটপুট হবে 1। মানে কখন 1 হবে, যদি দুইটা আমার ভিন্ন থাকে তাইলে হচ্ছে আমার 1 XOR গেটের, আদারওয়াইজ আমার আউটপুট সবসময় 0 আসবে। এটা ছিল বলা। তো ওরা প্রশ্ন করছে যে এই XOR গেটের আউটপুটটা y এর মানটা কখন কি হবে আমার 0 হবে। খেয়াল করি, এই যে উদ্দীপকে y এর মান 0 কখন, মানে y হচ্ছে কি, y হচ্ছে মানে আউটপুটটা, এই যে এই আউটপুটটা হচ্ছে y। মানে এই যে এখানে a প্লাস b এর সাথে গুণ অবস্থায় যে এবার b ছিল, a বার b বার ছিল, এইখানকার যে সরল করার পর আমরা পাইছি XOR গেট। এই XOR গেটের আউটপুট কখন 0 হয়? তো XOR গেটের আউটপুট 0 হয় আমরা জানি যে যদি দুইটাই সেম হয়। কিন্তু এখানে দেখতেছি a এর মান 1, b এর মান 0, a এর মান 0, b এর মান 1, এই দুইটা দিলে কি হবে, XOR আউটপুট তো 1 আসবে। হ্যাঁ, এই যে a এর মান 1, b এর মান 1, এটা হইলে একমাত্র মান 0 হবে। তো শুধুমাত্র 3 নাম্বারে কিন্তু কোনো অ্যান্সার দেওয়া নেই। হয়তো যদি এটা দিত উদ্দীপকে y এর মান 0 হবে না কখন, তাহলে আমরা বলতাম 1 আর 2। 1 আর 2 দিলে 0 হবে না, কিন্তু বলছে 0 হবে, তাহলে এটা শুধুমাত্র 3 নাম্বার অ্যান্সার হওয়ার কথা, শুধু 3 অ্যান্সার কোথাও দেওয়া নেই। তাহলে এটা কোশ্চেন ভুল আছে। আমরা ভুল কয়টা পাইলাম এই প্রথম পেজে? এই দুইটা ভুল আছে। তো এই পেজে আমরা সব কয়টা কোশ্চেনই সলভ করে ফেলছি, এখানে আর কোনো বাকি নেই। এটা মোটামুটি ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এবার যদি পরের কোশ্চেনটাতে যাই, পরের পেজে, এটা খুব ইন্টারেস্টিং ছিল প্রশ্নগুলো, তাকে সহজগুলো করে ফেলি। সহজগুলোর মধ্যে যেমন বলছে যে হায়ারোগ্রাফিক ভাষা হতে বর্তমান ইমোজি পর্যন্ত কোন কোনটার অন্তর্ভুক্ত। তো আমরা জানি এইগুলা সব হচ্ছে ইউনিকোড। ইউনিকোডে কি আছে, সব ধরনের আমাদের আছে, নাহলে ASCII 7, ASCII 8, IFDC এগুলো বিভিন্ন ভাষণ আছে, এটা যারা কোডিং করছে আমরা জানি। এর মধ্যে ইউনিকোডে সব ধরনের একবার ইমোজি পর্যন্ত আছে, এটা আমরা জানি। সেটা আমরা প্রথমেই টিক চিহ্ন দিয়ে দিলাম আমরা, যে আমাদের এটা সলিউশন হচ্ছে ইউনিকোড। আচ্ছা, দেন দেন আবার যদি দেখি যে এই এই যে বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে, যে যখনই বলছো উভয় দিকে, তখন আমাদের কি মনে হবে, তখনই হচ্ছে আমাদের এই শিফট রেজিস্টার, বাফার অ্যাকুমুলেটর, এগুলোতে ভ্যালু ট্যালু থাকে, প্যারালাল না। যখনই বলছে যে একদিকে বা উভয় দিকে করতে পারে, তো শিফট মানে কি, দুই দিকে শিফট করতে পারে, শিফট রেজিস্টার আমরা যেটা দেখছি ওখানে আছে। তারপর যদি ভুলে গিয়ে থাকি, তাইলে আমাদের যে মাহমুদ রহমান স্যারের বইটা আছে, আমরা এই লজিকের অধ্যায় তো আছি, আর একটু পরে গেলেই পাওয়া যাবে এটা। ভালোই চাইছি। এই যে এইটা তো আমরা আছে হাফ হেডার, হাফ হেডার পরে হেডার, বাইনারি হেডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার। এই রেজিস্টার কয় রকম আছে, এই যে রেজিস্টারে আছে এখানে ক্যাশ মেমরি আছে, এখানে বিভিন্ন আছে শিফট রেজিস্টার। এই যে শিফট রেজিস্টারে বলতেছে যে বাইনারিটাকে এক বিট ডাউনের বা উভয় দিকে সরানোর জন্য যেটা, তাকে শিফট রেজিস্টার বলে। তো এটা আমরা মোটামুটি জানি। এছাড়া এই বাফার বা এই যে বাফার বা প্যারালাল লোড রেজিস্টার আছে, যেটা ভ্যালু লোড করে ক্লাস থাকে, তো এটা আবার লাগবে না, আমরা বুঝতে পারছি। আচ্ছা, যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের সমন্বয় চিত্রায়নকে কি বলে? হার্ডওয়্যারও থাকবে, সফটওয়্যারও থাকবে। রোবোটিক্স মানে শুদ্ধ হার্ডওয়্যার, সফটওয়্যার আছে এটাতে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, চিত্রায়ন। চিত্রায়ন যদি না থাকতো রোবোটিক্স হতে পারত, বা কৃত্রিম বুদ্ধিমত্তা হতো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটি। মানে যেমন আমরা অনেক সময় পোকেমন গো একটা গেম দেখছিলাম, মানুষ সময় আমরা আমাদের চেহারাতে ফিল্টার দিই স্ন্যাপচ্যাট বা অন্যান্য ফেসবুকের ভিডিও কলে। তো এটা ভার্চুয়াল রিয়েলিটি মোটামুটি, হার্ডওয়্যার আর সফটওয়্যার আছে। তো সফটওয়্যার হচ্ছে ফেসবুকে যে অ্যাপটা ব্যবহার করতেছি এটাই সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে যে মানে নর্মালি আমি বোঝানোর জন্য বলছি, মেনলি হার্ডওয়্যার তো ভার্চুয়াল রিয়েলিটি তো আপনার দেখার জন্য একটা আলাদা চশমা পড়তে হয়, গগলস পড়তে হয়, এটা বোঝার জন্য, মিক্সড রিয়েলিটিটা বোঝার জন্য। যদি মিক্সড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি আলাদা, তবে বোঝানোর জন্য বলতেছি এআই যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা তো আসলে হার্ডওয়্যার সফটওয়্যার লাগে, কিন্তু চিত্রায়ন করতে হয় না। বায়োমেট্রিক্স এটা দিয়ে আসলে হার্ডওয়্যারের মাধ্যমে আপনার ফেসিয়াল রিকগনিশন বা হ্যান্ড জিওমেট্রি গুলা দেখে। কিন্তু ওই যে চিত্রায়নের কথাটা যেহেতু আসছে, তখন হচ্ছে রিয়েলিটির ব্যাপারটা আছে, যেটা ভার্চুয়ালি ক্রিয়েট করতেছে, তাহলে এটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কোডিং আসছে যে এক্স এর মান যদি 10 হয়, ওয়াই এর মান 20 হয়, তাহলে জেড ইকুয়ালস টু এই ব্র্যাকেটের মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তো এটা আসলে কন্ডিশনাল অপারেটর, এটা কোডিং থেকে আসছে আমরা জানি।
কন্ডিশনাল অপারেটরের মেইন কাহিনী হচ্ছে যে আপনি প্রথমে একটা কন্ডিশন চেক করবেন, কন্ডিশনটা লেখার পরে আপনি এই কোশ্চেন মার্ক দিবেন, কোশ্চেন মার্কের পরে যেটা ট্রু সেটা বসবে, আর যদি না হয় তাহলে ফলস বসবে। মানে এটা হচ্ছে আর কি, যেমন আমি যদি লিখি কন্ডিশন, ধরেন এক্স ইকুয়ালস টু, প্রথম আপনি কন্ডিশন লিখে একটা কোশ্চেন মার্ক দিবেন, যেটা যদি সত্যি হয় ট্রু হইলে ট্রু ভ্যালুটা লিখতে হবে, আর নাইলে ফলসের ভ্যালুটা আসবে। তো এখানে মোটামুটি বুঝাই যাইতেছে যে আমরা যদি দেখি প্রশ্নে যেটা দেওয়া আছে যে এক্স এর মান 10 আর ওয়াই এর মান 20, তো এক্স কি ওয়াই এর থেকে বড়? তো এক্স এর মান হচ্ছে 10, 10 কি 20 এর থেকে বড়? না। যদি বড় হয় তাহলে এক্স এর মান যেটা সেটা বসে যেত, আর নাহলে ওয়াই এর মান। তো ওয়াই এর মান যেহেতু 20, তাহলে এক্স ওয়াই এর থেকে বড় না, যেহেতু বড় না তাইলে আমরা ওয়াই এর মানটা বসাবো, তাহলে হচ্ছে কি 20 আসবে। তারপর যদি কারো সন্দেহ থাকে, আমরা এখানে আমাদের যে কোড আছে এই কোড করে দেখে নিতে পারি। আমরা একটু করে এক্স এর মানটা প্রিন্ট করব, যে এক্স ইকুয়ালস টু হচ্ছে 10, আগে আমি ইন্টিজার ডিক্লেয়ার করে নিয়ে তারপর বুঝলাম। ইন্টিজার এক্স ইকুয়ালস টু হচ্ছে 10 আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 20। তারপর আমি যেটা করব, এই জেড ইকুয়ালস টু দিব যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই কিনা, এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় তাহলে কোশ্চেন আমি ব্র্যাকেট দিয়ে লিখছি, তাহলে এক্স আর নাইলে হচ্ছে ওয়াই, এটা এখানে জমা থাকবে, আর আমরা শুধুমাত্র জেড এর মানটা প্রিন্ট করব। আচ্ছা, এখানে ওই ও জেডটা তো ডিক্লেয়ার করি নাই, ওই যে 20, অর্থাৎ কি যে ওয়াই এর মান 20, কারণ এক্স এর মান কি ওয়াই এর থেকে বড় না, এক্স এর ওয়াই এর থেকে বড় না, যদি হইতো তাহলে এটা আসতো। সাপোজ আমি যদি এখানে এক্স এর মান দিতাম 40, মানে বোঝানোর জন্য বলতেছি, আর ওয়াই এর মান 20, তাহলে এক্স এর মান ওয়াই এর থেকে বড়, তাহলে এক্স এর যে ভ্যালুটা এদিকে যেদিকে জমা হয়ে যেত, তাহলে এই যে এখন আমরা কি পাইতাম, 40 পাইতাম। এটা আশা করি বুঝতে পারছি। তাহলে কোডিং এটাও হয়ে গেল। আচ্ছা, সহজগুলো আগে আস সলভ করি। তবে যে ক্রায়ো সার্জারি থেকে একটা আসছে, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করছেন। তো মিস্টার রাজীবের যন্ত্রটি এখানে বলছে সিদ্ধান্ত নেই স্পর্শানুভূতি রয়েছে, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করছে। তাহলে যে যন্ত্রটা এটা কোথায় ব্যবহার হয়েছে? এটা জটিল সার্জারি চিকিৎসায় ব্যবহার হয়েছে। ব্যক্তির সাক্ষ্য শনাক্তকরণ, নতুন জাতের বীজ, টেনিস বল আকৃতি তৈরি, এটা আমার এটা হবে না, এটা হচ্ছে জটিল সার্জারিতে। আর হচ্ছে যে মিস্টার রাজীব উক্ত পদ্ধতি চিকিৎসা গ্রহণের কারণ, এখন হচ্ছে ক্রায়ো সার্জারির সুবিধা অসুবিধাটা দেখতে হবে। তো ক্রায়ো সার্জারিতে হচ্ছে তুলনামূলক ব্যয় কম আছে, কাটা ছেঁড়ার প্রয়োজন নাই, যে দীর্ঘমেয়াদী কার্যকারিতা না, ক্রায়ো সার্জারিতে দীর্ঘমেয়াদী কার্যকারিতা নাই। তার মানে এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের 1 আর 2 যেটা সেটা হবে। আমরা যদি ক্রায়ো সার্জারির এই সুবিধা অসুবিধা চ্যাপ্টারটায় যাই, তাহলে মোটামুটি দেখা যাবে ক্রায়ো সার্জারি হচ্ছে আমাদের মানে বেশি ঝামেলাই নেই, কাছাকাছি আছে, যে ওটি করতে রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, এই যে ক্রায়ো সার্জারির অসুবিধা, এই যে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চিত, এটাই হচ্ছে মেন অসুবিধা। আর যদি দেখি যে এক্ষেত্রে এই সুবিধাজনক, কারণ কি অন্য প্রচলিততে সার্জারির চেয়ে এটাতে কম কাটাছেঁড়া করতে হয়, আর হচ্ছে যে অন্যান্য চিকিৎসা যেটা কম ব্যয়বহুল আর সুস্থ হতো কম সময় নেয়। তার মানে মেইন যেটা ছিল কাটাছেঁড়া করতে হয় অন্যান্য গুলাতে, এখানে এই যে খুব অল্প অতি ক্ষুদ্র ছেদন প্রয়োজন পড়ে, তার বেশি কাটাছেঁড়ার প্রয়োজন হয় না।
এটাই আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখানে যদি দেখা যায় তাহলে ওইটাই হবে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে 1 আর 2 এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেন একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে মিস্টার শাহিন তার বাসায় 19-20 নম্বর, মিস্টার শাহিনের বাসায় ল্যাপটপ, খেয়াল রাখতে হবে বাসায় কিন্তু অফিসে না, ল্যাপটপ, ডেস্কটপ আর মোবাইল এদের কি করছে, ওয়াইফাই এর মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে ল্যান নেটওয়ার্ক যদি ওয়াইফাই এর মাধ্যমে তৈরি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই রাউটার লাগবে, রাউটার ছাড়া এটা হবে না। আর তিনি উক্ত নেটওয়ার্কের সাথে আবার ওয়ান যুক্ত করতে একটা ডিভাইস ব্যবহার করছে। খেয়াল করতে হবে যে সে ওয়ান যুক্ত করতে ডিভাইস ব্যবহার করছে। স্বাভাবিকভাবে এটার অ্যান্সার হওয়া উচিত আসলে একটা সুইচ, কারণ সুইচ ছাড়া আপনি কখনো ইন্টারনেট পাবেন না। আপনার বাসায় যদি নেট না থাকে, মানে আপনি যে আইএসপি থেকে নেট নিছেন ওখানে যদি নেট না থাকে কিন্তু আপনার বাসায় কিন্তু ওয়াইফাইতে সবাই কানেক্টেড আছে, ঠিক আছে? তো ওয়াইফাই কানেক্টেড আছে, সো এটা কিসের মাধ্যমে, তখন রাউটার। কিন্তু এই ওয়ানের সাথে যদি যুক্ত করতে যাই, ল্যানকে ওয়ানের সাথে যুক্ত করতে, তখন লাগবে কি আমার, সুইচ লাগবে, স্বাভাবিক। যদিও এই কোশ্চেনটা একটু কনফিউজিং, তবে আমার মতে অ্যান্সারটা হবে এখানে আসলে রাউটার। কেন রাউটার হবে? কারণ সে কি বলছে, বাসায়, এই যে বলছে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ এটা ওয়াইফাই এর মাধ্যমে ল্যান তৈরি করছে। তো ল্যান তৈরি করতে কিন্তু বলছে যে তিনি উক্ত ডিভাইসের সাথে ওয়ান যুক্ত করতে। তো আসলে সবাই যেহেতু ওয়াইফাই দ্বারা যুক্ত করছে, আসলে রাউটার দিয়ে যুক্ত করছে। তারপর উক্তর সাথে ওয়ান যুক্ত করতে মানে বাইরে থেকে যে মানে অপটিক্যাল ফাইবার কেবলটা আসছে, ওইটারে অনুতে লাগানোর পরে ওইটার থেকে কেবলটা নিয়ে রাউটারে অ্যাড করছে। মোট কথা আমার আইএসপি আমার যে অনুটা দিছে, অনু থেকে যে তারটা বাইরে হয়েছে ওইটাতে আমি কি করছি, রাউটার অ্যাড করছি, তার মানে আমি ওয়ান অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াইফাই মানে ওয়াইফাই বাড়াইছি মানে রাউটার, এই ক্ষেত্রে আমার মতে অ্যান্সারটা হবে রাউটার, মানে সুইচ হবে না আর কি, যেহেতু বাসায় বলছি। বাসায় যদি না বলতো তাহলে আমি বলতাম সুইচ দিতে, নাহলে অনেকে এটা সুইচ বলতেছে, অনেকে সুইচ বলতেছে অ্যান্সার, বাট আমার দৃষ্টিতে অ্যান্সারটা রাউটার। আচ্ছা, তারপর যদি আর যাই এদিকে, আর কোশ্চেন ছিল কি, আচ্ছা এই নেটওয়ার্কটা কোন ধরনের টপোলজি হয়েছে, এটা হয়ে গেছে এখন আসলে স্টার। কারণ একটা রাউটার মাঝখানে আছে, রাউটারের সাথে আপনার মোবাইল, এই আপনার পিসি, মানে ডেস্কটপ, এই যে আপনার ল্যাপটপ, সবাই রাউটারের মাধ্যমে কানেক্টেড। এটা সুইচ হইলো একই হবে, কারণ সবাই সবার সাথে কিন্তু কানেক্টেড না। সবাই যদি সবার সাথে কানেক্টেড হতো, যেমন আমি মোবাইলের সাথে আমার ডেস্কটপ কানেক্টেড, আবার আমার ল্যাপটপের সাথে মোবাইল কানেক্টেড, তাহলে হয়ে যেত মেশ। কিন্তু এটা মেশ হবে না, হাইব্রিড হবে না, ট্রি হবে না। ট্রি হইলে, যদি এটা হাব হইতো তাহলে ট্রি হইতো আর কি। আমার দৃষ্টিতে এটা অ্যান্সার হচ্ছে স্টার, মানে এটার সেট থেকে একটা রাউটার থেকে সবাই পাইতেছে আর কি। আচ্ছা, স্টার টপোলজি যা বললাম আমরা। আচ্ছা, আর কোশ্চেন মনে হয় বেশি বাকি নাই। কোশ্চেন বাকি আছে 4টার মতো, 5টার মতো। আচ্ছা ঠিক আছে, তো সহজটা বলতে চাচ্ছে যে নিচে কোন ট্যাগ ব্যবহার করে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে। খেয়াল করতে হবে টেবিলের সেল, তো নর্মাল টেবিলের ক্ষেত্রে আমরা বিজি কালার দিই, এই যে টেবিলের ক্ষেত্রে বিজি কালার দিলে পুরো টেবিলটা আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে সেলের কথা বলছে। সেল মানে কি, টেবিলের রো, যেটা টিআর আছে টিডি আমরা দুইটা ব্যবহার করি। তো এটা জীবনও হবে না, যেহেতু এখানে টিআর টিডি দুইটাই আছে। টিআর টিডি যদি দুইটাই থাকে তাহলে এটা আগেই বাদ, এটা হবে না। আর এটা হবে না যেহেতু পুরো টেবিলে আমার বলা নেই, পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড করবো না। এখন হচ্ছে টিআর দিব নাকি টিডি দিব। তো একটা হচ্ছে টেবিল রো ডেফিনেশন, এটা আমরা জানি, আর টিডিও আমরা ব্যবহার করি। তো আমরা জাস্ট স্ট্রাকচারটা খেয়াল করার জন্য আবার দেখে আসি যে আমাদের এই বই এসটিএমএল যখন আমরা পড়ছি, আচ্ছা যে ডেফিনেশন 382। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আমরা আসতেছি মোটামুটি, এই যে টেবিলের মধ্যে এই লিস্ট টিস্ট দেওয়া আছে, টেবিলের দিকে যদি যাই, ডেফিনিশন লিস্ট আছে, লিস্ট আছে, এই যে কালার, কালারের ব্যবহারের ক্ষেত্রে আমরা ওখানে আগে বলছিলাম, মানে সাধারণত আমরা ব্যাকগ্রাউন্ডটা কোথায়, যেমন যে বডিতে, ব্যাকগ্রাউন্ড নামের অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি যদি আমাদের স্টাইল থাকে, স্টাইলের মধ্যে আমরা অ্যাট্রিবিউট আকারে দিতে পারছি। বাট আমরা একটু টেবিলের দিকে যাই।
এটা শুরুতে মিস করে আসছে টেবিলটা। এই যে টেবিল আসছে, তো টেবিলে মোটামুটি আমরা দেখছি যে টিআর এর মধ্যে টিডি গুলো থাকে। অর্থাৎ টেবিলে রো বলতে আমরা রো বুঝাইছি যে 100 200 300 কোন দিকে গেছে, 100 200 300 এগুলা বিভিন্ন কলামে গেছে, কারণ কি টিডি দেওয়া আছে। ঠিক আছে, তো নর্মালি যে সেল নিয়ে যখন আমরা আলাপ করছি, এই যেমন এখানে একটা কালার দেওয়া আছে, এই যেখানে কলামের স্টাইল বলে দিছে, কলাম গ্রুপ দিছে, যদিও কলামের স্টাইলের ব্যাকগ্রাউন্ড বলছে, আলাদাভাবে ওইভাবে বলে নাই। তো আমাদের আসলে মেইন দরকার হচ্ছে যে আসলে ওই যে যেমন যে সেলকে একাধিক রো বা কলামে বিভক্ত করা। এই যে আসলে এক একটা রো মানে যেমন নেম আর মাহবুবুর রহমান, এটা এক একটা রো। তো রোর জন্য আমরা টিআর ব্যবহার করি, আর যখনই একটা রোর মধ্যে দুইটা কলাম আছে, যেমন এই যে একটা টিআর, খেয়াল করি আমরা একটু বড় করে, এই যে একটা রোর মধ্যে দুইটা কলাম আছে, তখন কি দিছি, টিএইচ দিছি। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে টেলিফোনের জন্য, তাহলে একটা রোর মধ্যে যখন দুইটা কলাম তখন টিএইচ দিছি, মানে এটা হেডার হিসাবে দিছে, একই কথা, হেডার যে কথা কলাম গুলো। আবার এই যে এই মাহবুবুর রহমানের মোবাইল নাম্বার 3টা আছে, তাহলে এই যেখানে মাহবুবুর রহমানের পরে 3টা আমার কলাম দিছি একটা রোতে, এই জন্য কলাম গুলো দিছি টিডি দ্বারা। তো এটা মোটামুটি আমরা ক্লিয়ার যে আমাদের রো গুলো হচ্ছে টিআর দিয়ে, আর ওটা হচ্ছে টিডি দিয়ে। আর একটা কথা ওই যে বলছিলাম যে এই টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে এখানে আছে দেওয়া, টেবিল টাইপের রিলোড নেট আছে, এটা রিলোড নেট, আর আমরা দেখছিলাম। তবে এটা অ্যান্সার আমরা মোটামুটি বুঝে গেছি, তাহলে এটা হবে কি আমাদের টেবিল, একটা সেল যেহেতু বলছে টিআর, টিআর বিজি কালার হবে গ্রিন, টিডিটা হবে না, টিডি দিলে আমাদের কলাম গুলো হবে। এই যে এটা বলছে যে অ্যাট্রিবিউট, টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে বিজি কালার, ছোট টেবিল ট্যাগের মধ্যে বিজি কালার দেওয়া আছে। আর যদি আমরা আলাদাভাবে কোনো এক একটা মানে সেল রে কালার করতে চাই, এটা শুরুতে গ্রুপ হিসাবে বলে দিতে পারি। আবার গ্রুপ ছাড়াও আমরা চাইলে এই যে আলাদাভাবে এক একটা, দেখি এরকম দিচ্ছে কিনা, টিআর দিয়ে দিছে, টিআর এর কালার কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে টিআর ব্যাকগ্রাউন্ড কালার হলো। এই যে এই এক্সাম্পলটা দেখলে মোটামুটি বোঝা যাইতেছে যে আমরা যদি এদিকে একটু খেয়াল করি বা হাইলাইট করি, এই যে এইখানে এই যে টিআর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কার জন্য, তাহলে এই যে এইখানে যে স্পেসিফিক একটা রো, এই একটা রো কালার হয়েছে, এটা আমরা বুঝতে পারছি মোটামুটি। তাহলে এটা ঠিক আছে। আর আচ্ছা, এটা তো সলভ করে আছে, এটা গেল। আচ্ছা, এবার হচ্ছে একটু ওই আমাদের এই বাইনারি ডেসিমাল অক্টালের একটা আসছে। আচ্ছা, এটা আগে এটা বলি যে অ্যাসেম্বলি ভাষায় ডেমোনিক কোড কোনটা, এটা মোটামুটি বোঝা যাইতেছে যে ডিভ বড় হাতের। আমরা জানি অ্যাসেম্বলির যে কোনো কোড আমরা যখনই দেখছি, এই যে রিটার্ন আর মেইন, এটা হচ্ছে সি এর, সি ল্যাঙ্গুয়েজের জন্য কোড, এই দুইটা, এর দুইটা হবে ইন্টিজার, আইটা বড় হাত আছে, এটা হবে না যে ডিভ। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় আমরা যে কোডগুলো ব্যবহার করি সবগুলা সাধারণত ম্যাক্সিমামই ক্যাপিটাল কেসে লিখি, সেটা ডিভ আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তারপর হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটা, হাফ ডুপ্লেক্স হচ্ছে মানে একবার আমি একবার আপনি এইভাবে কথা বলবো, তো মোবাইলে সাইমালটেনিয়াস কথা বলা যায়, এটা হবে না। আর কিবোর্ড ওয়ান ওয়ে, এটা হবে না। আর আছে পেজার, এটাও আসলে মোটামুটি শুনে মনে হয় এটা হইতে পারে, কিন্তু অ্যান্সারটা হবে এসএমএস। কেন এসএমএস হবে, কারণ এখানে একই সাথে দুইজন মেসেজ পাঠাইলো, আগে একজনেরটা প্রবেশ করবে, তারপর আরেকজনেরটা প্রবেশ করবে। তারপর এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, আমাদের মাহমুদুর রহমান স্যারের বইয়ে আমরা আবার চলে যাই ইন্ডেক্সে, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে এই যে ট্রান্সমিশন মোড, এই যে ডেটা ট্রান্সমিশন মেথড যেটা বা মোড আছে, চলে যাই। এই এমসিইউ গুলা খুবই মানে ভালোভাবে পড়তে হয়, তাইলে খেয়াল থাকে। মানে এখানে অলরেডি দেওয়া আছে এরকম, এই যে সিমপ্লেক্স মোড, এই যে সিমপ্লেক্স মোডের মধ্যে কিন্তু কিবোর্ড মাউস পেজার দেওয়া আছে। মানে পেজার কি, একটা মেসেজ আসে ওটা দেখে তারপর আমি রেসপন্ড করি, এটা আগে যে ইউজ হতো এখন ইউজ হয়নি। আর হাফ ডুপ্লেক্স মোডে যে দেওয়াই আছে ওয়াকি টকি ফ্যাক্স এসএমএস, তো এটা এখান থেকে হুবহু চলে আসছে, এটা নিয়ে আর টেনশন নেই। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের এই এসএমএস, আশা করি বুঝে যাচ্ছে, তাহলে এটা শুধু এসএমএস। আচ্ছা, এবার হচ্ছে ওই যে একটা বইয়ের মূল্য দেওয়া আছে এ 16 হেক্সাডেসিমাল। তো আমরা জানি এ মানে হচ্ছে 10,
মানে এটা নিয়ে আমি বলতে পারি যে 10 10, এটাও 10। তো প্রথম আমি হেক্সাডেসিমালটা বাইনারি করলাম, এই যে 10 10 10 10, তাহলে এটা ঠিক আছে আমার। আচ্ছা, এখন হচ্ছে এটার অক্টাল করলে কি করতে হবে? অক্টাল করলে আমার তিনটা করে নিতে হবে। তো এখান থেকে তিনটা করে যদি নেই, এটা হচ্ছে 2, 10-এর বাইনারি 2। এখান থেকে নিলে হচ্ছে 101, 101 হচ্ছে 5-এর বাইনারি। আর এটার আগে একটা 0 অ্যাড করে নিতে হবে, তাইলে এটা তো হচ্ছে 2, তাহলে 252, তাহলে এটাও ঠিক আছে। এখন ঝামেলা হয়েছে যে ডেসিমালটা ঠিক আছে কিনা। প্রথমে প্রশ্নের দিকে দেখি 1 আর 2, 1 আর 2, 170 10 দিয়ে করলে হবে। এখন কিভাবে খুব দ্রুত আমি বাইনারিরে ডেসিমাল বানাইতে পারি, এটা যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো এই যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমরা তো জানি 2 এর পজিশন 2 টু দি পাওয়ার 1, মানে 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8, এটা মানে 8, এটা মানে 2। আচ্ছা, এটা মানে ক্লিয়ার বোঝা যাইতেছে না? আমি জাস্ট বোঝার জন্য একটু লিখি তাড়াতাড়ি এদিকে, হ্যাঁ। এখানে যেটা করছিলাম, এইখানে ওইটা দিই 10 10 10 10। এখানে পজিশন গুলো যেগুলো আছে, এই 2 এর পজিশন আছে, এখানে 2 টু দি পাওয়ার 1 আছে। আমি জাস্ট পজিশন গুলোর একবার লেখার চেষ্টা করি। তাহলে 7 6 5 4, ভ্যালুগুলোর আমি পজিশন লিখলাম, 2 এর পাওয়ার কত দেওয়া আছে ওইভাবে। 4 3 2 1 0। তো আমার দরকার কোনটা কোনটা, যেখানে যেখানে 1 আছে ওই ওই জায়গা দরকার। তো আমার শুধু হচ্ছে 2 এর পাওয়ার 7, যদি ওইভাবে আস্তে আস্তে নিচের দিকে লিখি, এবার ভ্যালুগুলো লিখি। তো আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। এটার সাথে যোগ দিব কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে যে 2 টু দি পাওয়ার 3 1 আছে এখানে, যেখানে যেখানে 1 আছে ওই জায়গাগুলো আমি নিয়ে চিন্তা করব। তো আমার 2 টু দি পাওয়ার 7 আছে, 2 টু দি পাওয়ার 5 আছে, 2 টু দি পাওয়ার 3 আছে, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আছে। তো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত? 2 নিজেই। এটা যদি যোগ করি আমরা, 8 আর 2 এখানে 8 আর এখানে 28 আছে, 32 আর 8 40, হ্যাঁ 40, আর 128 আর 2 130। তো আমি যদি সহজ করে বলি 130 32 আর 8 40, তো বুঝে যেতেছে এটা কত আছে? 170। সো এটাও আমাদের ঠিক আছে 170। তাহলে 1 2 3 তিনোটাই হবে। এটা আমরা পারলাম, সলভ করলাম। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, এদিকে এর পাতা সব শেষ। ইন্টারেস্টিং দুইটা কোশ্চেন, এটা আসলে অনেকে ভুল করছে। এই যে কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? তো অ্যাকচুয়ালি নর্মালি তাকাইলে সবগুলোরই মনে হয় আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, কিন্তু এখানে যদি এখানে একটা ভুল আছে, এখানে বায়ো ইনফরমেট্রিক্স লিখছে, এটা বায়ো ইনফরমেটিক্স হবে, ম্যাট্রিক্স হবে না। বায়ো বায়োমেট্রিক্স ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স হবে। তো এটা আমরা যদি একটু মাহবুব রহমান স্যারের বইটাতে যাই, তাহলে আমরা ওখানে পাবো। তো এটা আসছে কোন জায়গা থেকে? এই যে বায়ো ইনফরমেটিক্স 52 নম্বর পেজ যদি দিই। আচ্ছা, এই যে এটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স কি হয়েছে? বায়োমেট্রিক্স কিন্তু আসলে এই যে এটা হচ্ছে বায়ো আর মেট্রিক্স, মানে এটা আলাদা একটা বিজ্ঞান। এখানে কোনো অন্য বিজ্ঞান নাই। এখানে হচ্ছে বায়োলজিক্যাল ডেটা মাপা, বায়োলজিক্যাল ডেটা মাপার জন্য আর বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত আছে। বায়োলজিক্যাল ডাটা মাপবো আর বিশ্লেষণ করব। আচ্ছা, তাইলে বায়োমেট্রিক্স হচ্ছে না, এটা মোটামুটি এটা জাস্ট মানে অলরেডি আছে বিজ্ঞান হিসাবে। তো অন্তঃশাস্ত্রীয় মানে দুই তিনটা মানে সায়েন্স একসাথে হয়ে গেছে। এই যে বায়োইনফরমেটিক্স এর এখানে বলছে যে জৈব প্রযুক্তির প্রয়োগটা কোথায় আছে, ওটা নিয়ে যদি বলি যে প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়োইনফরমেটিক্স
এখন এদিকে যদি একটু ভালো করে তাকাই, এই বইটাতে কিন্তু মাহবুব রহমান স্যারের বইটা যদি আমরা দেখি, বায়োইনফরমেটিক্স এর মেইন সংজ্ঞাটা ওইভাবে খুব বেশি দেওয়া নাই। এই যে জীববিজ্ঞানের সমস্যাগুলো, এই যে এক হচ্ছে জীববিজ্ঞান, অলরেডি একটা বিজ্ঞান জীববিজ্ঞান, এটা কি দিয়ে সলভ করবো? কম্পিউটার প্রযুক্তির কৌশল দিয়ে সলভ করবো। এখানে কিন্তু আলাদাভাবে এই যে কি বলতেছে যে ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য যে ইনফরমেশন প্রয়োজন জন্ম নিল বায়োইনফরমেটিক্স, এখানে না আলাদাভাবে ওইভাবে ঠিক এক্স্যাক্টলি বলা নেই, সংজ্ঞাটা দেওয়া নেই। এই জন্য আমাদেরকে অন্যান্য বই পড়তে হবে এটার পাশাপাশি সবসময়। কিভাবে? আমরা যদি আরেকটা বই দেখি, এই যে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে, এদিকে যদি যাই, এটা শেষের দিকে মাঝামাঝি থাকবে, 51 পেজের দিকে যাই। আচ্ছা, এখানে যদি আমরা যাই, এটা বায়োমেট্রিক্স এর সংজ্ঞা চলতেছে। হ্যাঁ, এই যে বায়োইনফরমেটিক্স হচ্ছে উইকিপিডিয়া অনুসারে, কি অনুসারে? উইকিপিডিয়া অনুসারে। উইকিপিডিয়া অনুসারে বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র। শেষ। এই তো আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, এটা এখানে আছে। আবার যদি আমরা অন্য আরেকটা বইয়ে যাই, এই বইটাতে গেলেও মোটামুটি দেখা যাবে যে, অর্থাৎ উইকিপিডিয়ার সংজ্ঞা অনুসারে যখনই বলছে, তখনই আমাদের বায়ো ইনফরমেটিক্সটার সংজ্ঞাতে এটা আছে। অন্যান্য বই আস ডক্টন বা অন্য জায়গা থেকে সংজ্ঞা দিচ্ছে, ওখানে নাই। এই যে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে, এই বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশনের সমন্বয়ে একটা বিষয়। এই যে উইকিপিডিয়ার মতে বায়োইনফরমেটিক্স হলো একটি এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যেটা মানে জীবের ডেটা বিশ্লেষণে ব্যবহার হচ্ছে। বিভিন্ন ধরনের সাবজেক্ট এটার মধ্যে আছে, কম্পিউটার সায়েন্স আছে, পরিসংখ্যান আছে, গণিত আছে। সো এটা মোটামুটি ক্লিয়ার। এটা অনেকেই মিস করছে, এটা বায়োইনফরমেটিক্স চোখ বন্ধ করে দেখে অনেকে বায়ো জেনেটিকটা মনে হইতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু না, এটা বায়োইনফরমেটিক্স হবে। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলাদা একটা সায়েন্স, রোবোটিক্স একটা আলাদা, বায়োমেট্রিক্স একটা আলাদা, কিন্তু বায়োইনফরমেটিক্সে মিক্স আছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে জেনেটিকের মধ্যে কিন্তু আসলে বায়োলজির সাথে ইঞ্জিনিয়ারিং এর কম্পোনেন্ট গুলো অ্যাড হয়েছে, কিন্তু এখানে যে হার্ডওয়্যারটা ওটা ফুললি বায়োলজি ফোকাসড ওটার জন্য। আর বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল প্যাটার্ন রিকগনিশন করার জন্য যে ক্লাস। রোবোটিক্স তো আমরা জানি হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার মিক্স করে ব্যবহার করতেছি সবসময়। এটা মানে আলাদা আলাদা সায়েন্স সবগুলো, শুধুমাত্র বায়োইনফরমেটিক্স এ ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো একসাথে। লাস্ট প্রশ্ন, যে জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? এটা একবারে অনেকে ভাবতেছে ক্রোমোজোম হবে, এটা হবেই না, নিউক্লিয়াস হবে না, কারণ নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। আসলে জীবের বৈশিষ্ট্য বা নকশা থেকে আমরা একজন মানুষের জন্য যদি কথা বলি, তাহলে আমরা জানি মানুষের শরীরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএ এর কোডিং আছে, এটিজিসি আছে, ডিএনএ সিকোয়েন্সিং করে মানুষের আইডেন্টিফাই করা যায়। তো ডিএনএ তে কি আছে? এখানে অনেকগুলো জিন আছে। জিনের সেটটাকে বলা হয় জিনোম। মানে জিন হচ্ছে সিঙ্গুলার আর জিনোম হচ্ছে প্লুরাল। অনেকগুলো জিন মিললে তখন তাকে আমরা জিনোম বলি। এটাও আসলে এই বই থেকে যারা পড়ছে তারা এটা পারছে। সব বইয়ে যেটা আছে এরকম নয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি আমরা পড়তে যাই, তাহলে এখানে আমরা দেখছি যে এই বইটাতে কিন্তু আলাদাভাবে বলছে যে কোনো জীবের কোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারীকে, এখানে আলাদাভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে। এখানে কিন্তু আলাদাভাবে জিন বললো, জিনোম নিয়ে ওইভাবে খুব বেশি তারা কথাবার্তা বলেনি এই বইটাতে যারা দেখছে আর কি। আমরা যদি মাহবুব রহমান স্যারের বইটাতে যাই, এই যে এখানে কি আছে খেয়াল করি। এই যে প্রাণীর ক্ষুদ্রতম একক হচ্ছে সেল, এর মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর আছে ক্রোমোসোম। তো আমাদের যেটা দরকার, এই যে আমাদের শরীরে প্রায় 3000 জিন আছে। জিন কারে বলে? জিন হচ্ছে একটা নির্দিষ্ট অংশকে বলে জিন, যেটা কি করে, যেটা মূলত ক্রোমোজোমের অবশিষ্ট জিনের বৈশিষ্ট্য বহন করে। কিন্তু তারা প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কিন্তু জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে। অর্থাৎ বৈশিষ্ট্যের একটা নকশা বা বিন্যাস কথাটা থাকতে হবে। আমরা যদি এদিকে যাই, এখানে কিন্তু বৈশিষ্ট্যের কথা বলছে, নকশার কথা বলা নাই। এই জন্য আমরা যদি দেখি, এই যে জিনোম, জৈব প্রযুক্তির মাধ্যমে কোন জীবের জিনোমকে নিজের ইচ্ছা মতো সাজানো। তো জিনোম কি? পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। মানে শুধু 30, এই যে অনেক যে জিনগুলো আছে, 20,000 বাইরে বেশি জিনগুলো আছে যেগুলা প্রোটিন কোডিং করে, এদের যে সেটটা, এটাকে জিনোম বলে। এবং এই যে জিনোম হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। এই যে এখানে এই মেইন কথাটা, লাইনটা চলে আসছে যে এটা হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। এটা হচ্ছে মাহবুব রহমান স্যারের
না সরি, এবার আমরা মাহবুবুর রহমান স্যারের বইয়ে যাই। এটা তো আমরা দেখলাম মুজিবুর রহমান স্যারের বই। এখানে যেটা ছিল মাহবুবুর রহমান স্যারের বইয়ে যদি যাইতাম, এখানে এই যে সরাসরি লাইনটা আছে যে কোনো জীবকোষে বৈদ্যমান ক্রোমোজোমে উপস্থিত জিনের সমষ্টিকে জিনোম বলে। আর জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস, একেবারে হুবহু জীবের বৈশিষ্ট্যের নকশা। এই জন্যই এটাকে জীবদের নীল নকশা, ব্লু প্রিন্ট বলে। এই যে জিনোম সিকোয়েন্স আমরা বলি, একটা জিনিস মনে রাখতে হবে যে ডিএনএ এর ভিতর যে ক্ষুদ্র অংশটা থাকে ওইটাকে জিন বলে, আর এটা যে সেটটা মানে টোটাল যে সেটটা এটাকে বলবো আমরা জিনোম। তাহলে আমাদের আল্লাহর মতো সবকটা কোশ্চেনই আমরা এখানে সলিউশন দিছি, কোনটা বাদ বাদ পড়ে নেই আশা করি। তো ঠিক আছে, এটা আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম হয়তো আবার অন্য কোনো সময় অন্য কোনো টপিকে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।